নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিজ। আজকের আমাদের গন্তব্যস্থল ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মস্থল কামারপুকুর এবং সাথে জয়রামবাটি। তার জন্য আমরা সকাল সকাল বাস ধরে চলে গেছিলাম হাওড়া স্টেশন। কামারপুকুর যাওয়ার জন্য হাওড়া গোঘাট লোকালের টাইম টেবিল আমি এখানে দিয়ে দিলাম। আমাদের এখন ট্রেন এখনো দেয়নি, তো একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। এই ট্রেনটাই যাবে গোঘাটে। ন্যাচারালি 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন দেয়, আজকে 7 নম্বরে দিয়েছে। তো এবারে আমরা ট্রেনে উঠবো, দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা এবারে ট্রেনের মধ্যে প্রবেশ করছি। দেখুন ফাঁকাই আছে ট্রেন মোটামুটি, এই হলো সিট, পুরো ফাঁকাই বলতে পারেন ট্রেন পুরোপুরি। ট্রেন ছাড়বে 10টা 35-এ আর গোঘাটে পৌঁছবে দুপুর 1টায়। ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে গোঘাটের উদ্দেশ্যে। আর ট্রেনে বসে এই এক ঠোঙা মুড়ি মজাটাই আলাদা। তো ট্রেন আমাদের দুপুর 1টার সময় একদম পারফেক্ট টাইমে নামিয়ে দিল গোঘাট স্টেশনে। স্টেশনের একটাই এন্ট্রি ও এক্সিট গেট। এক্সিট গেট দিয়ে বেরোলেই আপনারা ডান হাতে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটোর সাথে কন্ট্যাক্ট করে আপনারা পৌঁছে যেতে পারেন কামারপুকুর। আমরা টোটো ভাড়া নিয়ে পৌঁছে গেছিলাম হোটেলে ফ্রেশ হতে, কারণ আমরা কামারপুকুরে এক রাত্রি কাটাবো বলে ঠিক করেছিলাম। আপনারা চাইলে সকাল সকাল গোঘাট পৌঁছে স্টেশনের পাশের এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া নিয়ে সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখে আবার বিকেলের ট্রেন ধরে দিনের দিনই আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন। টোটাল 18টি স্পট এনারা ঘুরে দেখাবেন কামারপুকুর ও জয়রামবাটি নিয়ে, আর ভাড়া পড়বে মোটামুটি 800 থেকে 1000 টাকা মতো। আমরা যে দাদার টোটোয় করে ঘুরেছিলাম তার নাম ও ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা কামারপুকুর আসলে অবশ্যই এনার টোটো করে ঘুরে দেখতে পারেন। তো আমরা ছিলাম কামারপুকুর মঠের সামনেই রিল্যাক্স হোটেলে, আর তাদেরই নিচে ছিল রেস্টুরেন্ট। তো সেখান থেকে ভেজ মিল নিয়েছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি আর আলু পোস্ত। খাওয়া দাওয়া সেরে আমরা আপনাদের ঘুরে দেখাবো জয়রামবাটির বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। দেখতে থাকবেন বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই ভিডিওটি, আশা করছি ভালোই লাগবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমরা এখন যাচ্ছি বিশালক্ষী মার মন্দির। হ্যাঁ, বিশালক্ষী হচ্ছে এখানে গ্রামেরই এক মন্দির। হ্যাঁ, কোনো এক সাধক, আসামের যে কামাখ্যা মায়ের মন্দির আছে, হ্যাঁ, ওই সাধক ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং শ্রীরামকৃষ্ণদেব 51 পীঠের 1 পীঠ বলতেন, হ্যাঁ, কারণ মায়ের কোনো মুখ নেই, বেদির উপর মন্দির। হ্যাঁ, পঞ্চমন্দির আসন, পঞ্চমন্দির বলতে 5টা মাথার উপর আসন, তাতে মানুষ হোক, সাপ হোক, বা কোনো পশু পাখি হোক, তার মাথা দিয়ে মন্দিরটাকে আসন করা। ওই মন্দিরে যে কেউ বসতে পারে না। ওনারা ওই বংশ পরম্পরায় এখন ওই মন্দিরে পুজো করছেন এবং
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গ হচ্ছে ঠাকুর ওখানে গেছিল মন্দিরে পুজো দিতে। আমাদের গ্রামেরই জমিদার কন্যা ছিল প্রসন্নময়ী দেবী, উনি ছিলেন বাল্য বিধবা। ওই বাল্য বিধবা মহিলার সঙ্গে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার জন্য। উনি যখন মন্দিরে গিয়ে উঠলেন, ঠাকুর খানিক্ষণের জন্য ভাব সমাধি হয়েছিলেন, মানে এক কথায় সেন্সলেস হয়ে গেছিলেন। কিন্তু সেন্সলেস উনি হননি, উনি ঈশ্বর প্রাপ্তি করেছিলেন, মানে মা বিশালক্ষীকে চাক্ষুষ দেখেছিলেন। সেই জায়গাটাকে ভাব সমাধি বলা হয়। 51 ফিটের 1 ফিটের মতন সমতুল্য দেবীর মন্দির বিশালক্ষী মায়ের মন্দিরে আমরা যাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেবের দ্বিতীয়বার ভাব সমাধি, যেটি কামারপুকুর থেকে 5 কিলোমিটার দূরে। আবার যে মন্দির আসবো সেই মন্দিরে গিয়ে বলবো। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে বয়স্ক লোকেদের জায়গা, এখানটা হচ্ছে মন্দির এলাকা, শুধু মন্দির। ঠাকুরের যে লীলা বাহিনা বা মায়ের যে লীলাক্ষেত্র সেইগুলো দেখায়। অর্থাৎ এখানে ছবি তোলার কোনো স্পট নেই, ওই টুকটাক ছবি তোলার মতন জায়গা আছে, বেশিরভাগটাই ছবি তোলা মতো। মানে বয়স্ক মানুষ হলে ভালো লাগবে আর কি। ওনাদের জন্যই আমাদের মন্দির এবং রামকৃষ্ণ মঠের মধ্যে কঠোরভাবে নিষিদ্ধ করা আছে। কোনো রকম পেপার পড়া, মোবাইল ঘাটা, খাওয়া দাওয়া চলবে না। আপনি 6:30টায় গেট খুলবেন, দুপুর 11:30 পর্যন্ত বসে থাকুন, জবদান করুন, আপনাকে কেউ নড়াবে না। কিন্তু ওই জায়গায় গল্প গুজব, এটা তো পিকনিক স্পট না, এটা একদম সম্পূর্ণ আলাদা জায়গা। এই সেই বিশালাক্ষী মায়ের মন্দির, যার ইতিহাস এতক্ষণ আপনারা শুনছিলেন। এখানে এলে অবশ্যই আপনারা মন্দিরের চারপাশ ঘুরে নিজের মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করবেন। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আপনাদের বাইরেটাই ঘুরে দেখালাম। এবারে আমরা কোথায় যাচ্ছি? এরপর যাবো আমরা জয়রামবাটির দিকে শিহর। আমরা আগে দূরের গুলো যাবো, কেননা কামারপুরে যে লোকালগুলো ওগুলো সারাদিনই খোলা থাকে, বুঝাচ্ছে। আগে দূরের গুলো দেখিয়ে দিই। মানে ঠাকুরের যে ভাগ্নের বাড়ি যাব, ঠাকুর মায়ের যেখানে প্রথম দেখা হয়েছিল মায়ের তখন 5 বছর বয়স, সেসব মন্দিরগুলো দেখাবো। আমাদের কামারপুকুরে গ্রামের জমিদারের নাম হলো ধর্মদাস লাহা। ওনাকে এক কথায় লাহা বাবু বলে সবাই চিনতে, বুঝলেন। তো লাহা বাবুরা ছিলেন জমিদার হলে কি হবে, খুব ধার্মিক পড়ার মানুষ ছিলেন। ওনার স্ত্রী আর উনি দুজনে, লাহা বাবুর স্ত্রীর নাম হলো মঙ্গলবালা দেবী, আর লাহা বাবুর নাম হলো ধর্মদাস লাহা। ওনার এক ছেলে ছিল গয়া বিষ্ণু লাহা, আর এক মেয়ে ছিল প্রসন্নময়ী দেবী। ঠাকুরের অরিজিনাল বাড়ি হচ্ছে দেড়ে গ্রাম। সেই দেড়ে গ্রামও আমরা যাবো। দেড়ে গ্রামের যে বাড়ির পাশে এক গ্রামের জমিদার ঠাকুরের বাবাকে একটি জমি সংক্রান্ত মামলায় মিথ্যে সাক্ষী দিতে বলে। ঠাকুরের বাবা বলেছিলেন, আমার বাউন্ডের মানুষ, এক কথায় ব্রাহ্মণ মানুষ, বাড়িতে রঘুবীর শীতলা মা লক্ষ্মী আছে, আমি মিথ্যে সাক্ষী দেবো না, দরকার পরে আমি গ্রাম ছেড়ে দেবো। তখন উনি ওই ছেলেপুলেকে নিয়ে রাতারাতি কামারপুকুরে চলে এসেছিলেন ওনার বন্ধুর বাড়ি, শুকলাল গোস্বামী বলে এক ভদ্রলোকের বাড়ি। শুকলাল গোস্বামী তৎকালীন জমিদার লাহাবাবুর কাছে নিয়ে গিয়ে, আপনারা যেটা মঠে জানেন, আমরা জানি ওইটি ঠাকুরের বাড়ি, ঠাকুর ওখানেই থাকেন। ওইটুকু জায়গা লাহাবাবুরা ঠাকুরের বাবাকে থাকতে দিয়েছিলেন, আর চাষ করে খাওয়ার মতন 1 বিঘে 10 ছটাক জমি দানও করেছিলেন ওই শুকলাল গোস্বামী বলে ভদ্রলোক, ঠাকুরের বাবার বন্ধু। এবারে কামারপুকুরে এসে ঠাকুরের জন্ম হয়েছিল। ঠাকুরের এক দাদা এবং দিদির জন্ম দেড়ে গ্রামে, আর ঠাকুরের জন্ম আমাদের কামারপুকুরে। ঠাকুরের বাবা যে জমিটাই চাষ করতেন বা যেই জমিটা দানে পেয়েছিলেন, সেই লক্ষ্মীজলা জমিতে চাষ করতেন। আর এই লাহা বাড়ি, পাইন বাড়ি, আমার বাড়ি, কটা বাড়িতে পুজো টুজো করে ওনাদের সংসার চলত। ঠাকুরের বাবাও খুব ধার্মিক পরায়ণ মানুষ ছিলেন। উনি এক কথায় ওনার জমি জায়গা বসত মাটি সমস্ত ছেড়ে দেড়ে গ্রাম থেকে চলে এসে এখানে
মানে বসবাস করে। ঠাকুরের বাবার বাড়িতে সম্পত্তি ছিল অনেক, কতটা ছিল আমি জানি না, কিন্তু ছিল সম্পত্তি। আমি মুখের কথাই বলে দেবো অনেক ছিল, এটা বলবো না। মোটামুটি সম্পত্তি ওনাদের ছিল, সংসার না আমরা সেটা জানিনি, যতটুকু মিথ্যা কথা মানুষকে বলবো না। তো লাহাবাবুদের যে জমিটা, এই ঠাকুরের বাবার যে জমিটায় চাষ করতেন, ওই জমিটার নাম হলো লক্ষ্মী জলা। লক্ষ্মী জলায় প্রচুর ফসল ফলাত ওই হাড় ভাঙা পরিশ্রম করে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ঠাকুরের বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মা চন্দ্রাবলী, দাদা রামকুমার, রামেশ্বর, কাত্তায়নী এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তো ওই জমিতে ফসল ফলতো, ঠাকুর ফসল দেখতে গেছিল। মুড়ি খেতে খেতে আলের ধার দিয়ে হাঁটছিলেন, তখন উনি কালো মেঘে সাদা বক দেখেছিলেন। কালো মেঘে কালী আর সাদা বকে শিব। শিবকালী দেখে ঠাকুরের প্রথম ভাব সমাধি হয়েছিল ওই লক্ষ্মী জলার মাঠে। এই লক্ষ্মী জমা ফসল এখনো রামকৃষ্ণ ঠাকুরের বা রঘুবীর যে ওনাদের কুলদেবতাকে মাথায় করে নিয়ে চলে এসেছিল দেড়গ্রাম থেকে, ওই ঠাকুরের ভোগে প্রসাদে কাজে লাগে। আর ওই জমিতে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল বলে আজও রথের দিন রামকৃষ্ণ মঠের যত সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী আছে, রথের দিন ওই জমিতে বীজ বপন করে। আপনারা দেখবেন রথের দিনে সমস্ত টিভি চ্যানেলে দেখায় রামকৃষ্ণ মঠের মহারাজরা, ব্রহ্মচারীরা একদম হাঁটু পর্যন্ত ধুতি তুলে বীজ বপন করছে। এবং পরে যে জমিগুলো আছে ঠাকুরের কেনা সম্পত্তি কামারপুকুরে, সেইগুলো আপনার লেবাররা করে। ওই জমিটা ঠাকুরের ওই মহারাজরাই করেন এখনো। কত বছর হয়েছে, আগেও হতো, এখনো হচ্ছে। তবে ঠাকুরের জমির পরিমাণ অনেকটা বেড়েছে। ঠাকুরের বাবার জমি ছিল 1 বিঘে 10 ছটা, জমির পরিমাণ অনেকটা। রামকৃষ্ণ মঠ, বেলুর মঠই বলুন আর কামারপুকুরি বলুন, সবই তো একই ব্রাঞ্চ। ওনাদের তত্ত্বাবধানে এত কিছু বেড়েছে। এবং ঠাকুরের আয় যেমন বেড়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত কিছু দান ধ্যানটা যে মেনি প্রচন্ড পরিমাণে করে, মানে বলে বোঝাতে পারবো না, মানে লিখেও বোঝাতে পারবো না, বলেও বোঝাতে পারবো না, এত বছরে দান করে। আমরা তো গ্রামের ছেলে, ছোটবেলা থেকেই দেখছি। এই শীতকালে কম্বল বলুন, পুজোতে নতুন জামা কাপড় বলুন, শুধু এই গ্রামে নয়, আশেপাশে সব গ্রামগুলোই যায়। তাছাড়া কোথাও ফ্ল্যাট বন্যা হলে ওখানেও পৌঁছে যাচ্ছে রামকৃষ্ণ মঠ এখন। আগে যদি একটা গাড়ি যেত, এখন 10টা গাড়ি যাচ্ছে প্রসাদ নিয়ে, সবার ভক্তদের হাতে প্রসাদ তুলে দিচ্ছে। তো এইভাবে ঠাকুর কামারপুকুরে এসেছিলেন। কামারপুকুরের যেসব মন্দিরগুলো আছে, ওইগুলো সব মন্দিরের সামনে গেলে দেখতে পাবেন, আমি তখন বলবো, শুনতে পাবেন। বলতে এই যে এই যেমন এই একটা স্পট, আবার দেড়গ্রাম একটা স্পট। আমরা তো রাউন্ড করে ঘুরাবো, আমরা দেখবো ঠাকুরের পাঠশালা, ঠাকুর যেখানে যাত্রা করেছিলেন, ঠাকুরের ভিক্ষা মায়ের বাড়ি, যে পুকুরের নাম নিয়ে খামার পুকুর, ঠাকুরের মা যেখানে হত্যা দিয়েছিল গোপেশ্বর শিবের মন্দির, যখন ঠাকুরকে সবাই পাগল বলতো দক্ষিণেশ্বরে। তারপর চিনুসাকারীর ভিটা, যে চিনুসাকারী শ্রীরামকৃষ্ণদেবকে প্রথম ভগবান রূপে দর্শন পেয়েছিলেন, সাদা বোঁদে আর জিলাপি খেতে খেতে। লক্ষ্মী জলার মাঠটা, ওই যে রামকৃষ্ণ মঠের সামনে একটা বড় কার পার্কিং আছে, ওর পেছনের মাঠটা, ওইটা সন্ধ্যা হয়ে যাবে তো আপনারা নিজেরা পরের দিন সকালেও দেখতে পাবেন। মাঠে কোনো মন্দির টন্দির নাই, ফসল ফলের ভিতরে দেখতে পাবেন। আচ্ছা, এইদিকে যাবো রিদের বাড়ি, ঠাকুরের বাবার বাড়ি আর কি, ফেরে গ্রাম। ঠাকুরের ভাগ্নে রিদে কল্যাণেশ্বরী কালী মন্দির, ঠাকুর মা যেখানে প্রথম দেখা হয়েছিল শান্তিনাথের শিবের মন্দিরে, মায়ের আমোদর নদ, মা যেখানে স্নান করতো ভাইদেরকে নিয়ে, গরু চড়িয়ে মুড়ি খেয়ে সেই জায়গা থেকে আসতেন। তারপর আপনি সিংহবাহিনী মন্দির, মায়ের নতুন বাড়ি, মায়ের পুরনো বাড়ি, মা যেখানে জন্মেছে, মায়ের পূর্ণি পুকুর, এগুলো সব দেখাবো।
তো বন্ধুরা, আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি এই সুন্দর দৃশ্য দেখতে। কি আছে এখানে? আলুর ক্ষেত দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত আলু হয়েছে। এই যে এইখানে আলু ভর্তি, পুরো ক্ষেত, আলুর ক্ষেত। কলকাতা শহরে থেকে এইসব দৃশ্য দেখার মানে যে কি যে আনন্দ হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। বড় বড় বিল্ডিং, বাড়ি এইসব দেখে দেখেই আমরা অভ্যস্ত। এত সুন্দর সবুজের মাঝখানে মনে হয় যেন থেকেই যাই। কি সুন্দর দৃশ্য দেখুন, চারিদিকে শুধু আলু আর আলু, আলুর ক্ষেত। তো বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। জার্নির পরবর্তী অংশ আসছে পরের পর্বে, কারণ এতগুলি দর্শনীয় স্থান ভালোভাবে দেখাতে হলে একটি ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই কয়েকটি পর্বে আপনাদের ভিডিওগুলি দেখাবো। ততক্ষণ দেখতে থাকুন ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিজ। সি ইউ সুন।